আমরা সময় নষ্ট করবো না। আমরা দক্ষিণ দিনাজপুরের তথা দিনাজপুরের ইতিবাচক সংবাদ জন্য বাধ্য হয়ে আছি। আমি আহ্বান জানাচ্ছি আমাদের জেলার মানুষ, উত্তরবঙ্গের মানুষ, বিখ্যাত ঐতিহাসিক অধ্যাপক হিমাংশু কুমার সরকার মহাশয়ের বক্তব্য শোনার জন্য ওনাকে আহ্বান করছি। বক্তব্য রাখার জন্য অন্যান্য ব্যক্তিবর্গ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দিনাজপুর জেলার ইতিহাস সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করি। দিনাজপুর জেলার ইতিহাস বলতে গেলে শুরুতেই এসে যায় সকলের যে কথা জানা আছে কম বেশি, সেই বানরাজার কথা। বছর কয়েক আগে, ৫-৭ বছর তো বটে, পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে এই বালুরঘাট শহরে অনুষ্ঠিত হয়েছিল একটা সেমিনার। মনমত মঞ্চে সেই সেমিনার অনুষ্ঠিত হয়েছিল। আমি আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলাম। সরকারি অনুষ্ঠান, মঞ্চে ভিড় করেছিলেন সরকারি ব্যক্তিবর্গ। সরকারি পক্ষের যারা লোক, তারা প্রথমে জেলার বিভিন্ন বিষয় আলোচনা করলেন। আমার পাশে বসেছিলেন দুজন জেলার দুই বিশিষ্ট ব্যক্তি। একজন বিপ্লব মিত্র, আরেকজন প্রচন্ড মিত্র। তারা অনেকক্ষণ জেলার অনেক কথা তুলে ধরলেন। প্রশান্ত মিত্র গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, বানরাজার যেখানে বাড়ি সেখানকার লোক, অনেক গর্বের সঙ্গে বানরাজা অনেক কথা বলে ফেললেন। বললেন প্রতিদিন বানরাজা তপনে যেতেন, তপন দিঘির পাড়ে তপস্যা করতেন ইত্যাদি। দীর্ঘ বক্তৃতার পরে ফিরে এসে
আমার পাশে ফাঁকা আসনে বসল। গুরুত্বপূর্ণ অনেক কথা তিনি বললেন। আমি একটু কথা জিজ্ঞাসা করলাম, প্রশান্ত, তুমি যে বান রাজার কথা এতক্ষণ ধরে বললে, আচ্ছা বলো তো, এই বান রাজা কবে আমাদের এখানে রাজত্ব করেছিল? মৌর্য রাজাদের আগে না পরে, গুপ্ত রাজাদের আগে না পরে, পাল রাজাদের আগে না পরে, তুর্কি অভিযানের আগে না পরে? উনি শুধু বিস্মিত হয়ে আমার দিকে তাকালেন, মনে মনে হয়তো একটু রেগে বলে। উত্তর পেলাম না, উত্তর কিছু নেই। বান রাজা কাহিনী মাত্র, ইতিহাস নয়। এই বোধ আমাদের মধ্যে অনেকেরই নেই। বানগড়কে কেন্দ্র করে বান রাজার এই কাহিনী বিভিন্ন কারণে পপুলারিটি অর্জন করেছে। বিষ্ণু পুরাণে এই কাহিনী বিস্তারিত আলোচনা আছে। অন্যান্য পুরাণেও বান রাজার কিছু কিছু কথা আছে। আরো অনেক গ্রন্থে এদের কথা আছে। তার সঙ্গে উষা অনিরুদ্ধকে কেন্দ্র করে গ্রামীণ গল্প জেলায় এত বেশি জনপ্রিয় যে প্রত্যেকেই কম বেশি তাদের কথা জানে। জানে বলে জনগণ আগ্রহী হয়ে যে রাস্তা দিয়ে কল্পিত কৃষ্ণের পৌত্র অনিরুদ্ধ উষাকে নিয়ে দ্বারকার পথে পালিয়ে গিয়েছে, সেই পথটির নাম দিয়ে উষাহরণ রোড। সেই পথটি এখনো আছে। আমি বহুকাল আগে সেই পথে এই মাথা থেকে ও মাথা পায়ে হেঁটে ঘুরে দেখেছি। একটা পথ, ঐতিহাসিক পথ, নিঃসন্দেহে মাটির পথ, ইট বাঁধানো নয়, পাথর বাঁধানো নয়। পথটার শুরু গঙ্গারামপুর থানার কিছু পূর্ব দিকে স্ট্রেট লাইন হয়ে পশ্চিম দিকে গেছে, পুনর্ভবা নদী অতিক্রম করেছে, টাঙ্গন নদী অতিক্রম করেছে। টাঙ্গন নদী অতিক্রম যেখানে করেছে সেখান থেকে কুচমন্ডি হাটখোলা অবধি এই রাস্তাটা স্পষ্ট দেখা যাচ্ছে। সেখান থেকে আরো পশ্চিমে চলে গেছে, সেখানে একটা হাট বসে, নাম উষাহরণ হাট। জনগণের কাছে অত্যন্ত বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই তো উষাহরণ রোড, এই রাস্তা দিয়ে উষাকে নিয়ে পালিয়ে গিয়েছে অনিরুদ্ধ। অনেক অনুসন্ধান করে দেখেছি
এই পথটা এই যে বললাম উঁচাহরণ হাটখোলা কুসুমঞ্জি থানা, সেখান থেকে আরেকটু পশ্চিমে কয়েক মাইল অব্দি রাস্তা গেছে। এখানে রাস্তাটা ঘুঘুমারির আল নামে পরিচিত। তারপরে রাস্তা থেকে আর ট্রেস করা যাচ্ছে। এই রাস্তা কখনোই কোনোদিন কোনোভাবে দ্বারকা পর্যন্ত পৌঁছায়। এই কল্পকথা কল্পনাতেই রয়ে গেছে। এটা ইতিহাসে স্থান পাওয়ার মতো পরিস্থিতি কোনোদিনও হয়নি। বানরাজার কাহিনী অনেক পল্লবিত হয়েছে, ইতিহাসে স্থান পায়নি, পেতে পারে না। তবে বানগড় নাম কেন, এটাকে ঐতিহাসিক স্থান বলি কেন, এ কথা আমরা আলোচনায় কিছু আনতে পারি। এই আলোচনার পূর্বে কিছু ঐতিহাসিক তথ্য নিয়ে আমরা শুরু করতে পারি। অনেকদিন আগে বৃহৎ কথা কোষ নামে একটা গ্রন্থ আচার্য হরিসেন জৈনাচার্য রচিত বৃহৎ কথা কোষ গ্রন্থ সংস্কৃত ভাষায় রচিত। এশিয়াটিক সোসাইটির লাইব্রেরিতে পেয়েছিলাম, নিয়ে এসেছিলাম, পড়েছিলাম। এই গ্রন্থে 131তম অধ্যায়ে পরপর কতকগুলো শ্লোক পেলাম, সংস্কৃতে লেখা শ্লোক। অনেকে কোন কোন শ্লোকের বঙ্গানুবাদ করেছেন। আচার্য কীর্তিমোহন সেন বঙ্গানুবাদ করেছেন, আরো কেউ কেউ করেছেন। এই যে শ্লোকগুলো পেলাম বৃহৎ কথা কোষ গ্রন্থে 131তম অধ্যায়, তাতে বলা হয়েছে পদ্মরথ নামে ছিলেন একজন রাজা। তার রানীর নাম ছিল পদ্মশ্রী। তিনি রাজত্ব করতেন জায়গাটার নাম চলতি কথায় দেওয়া আছে। নামটা স্মরণ করছি। মানে করে দেওয়া আছে যে অধুনা স্থানটি দেবকোট নামে পরিচিত। এতে স্পষ্ট হচ্ছে জায়গাটা এই গঙ্গারামপুরকেই ধরা হয়েছে, যেটা বানগড় নামে পরিচিত। আরো বলা হয়েছে এই যে রাজা পদ্মরথ এখানে রাজত্ব করছেন, তার আশ্রিত একজন ব্রাহ্মণ রয়েছেন, তার পত্নীও রয়েছেন। এই ব্রাহ্মণের একজন পুত্র, নাম তার ভদ্রবাহু। ভদ্রবাহু বালক হয়েছে।
সদ্য উপনয়ন হয়েছে। রাজপ্রাসাদের সামনে খেলার মাঠ, আরো অনেক কজন ব্রহ্মচারী বালকের সঙ্গে। এই বালক ভদ্রবাবু খেলা করছে। এই সময় ওই পথ দিয়ে একজন জৈন আচার্য গমন করছিলেন, তার সঙ্গে অনেক শিষ্য। তিনি হচ্ছেন চতুর্থ শ্রুতকে বলি। তিনি যেতে যেতে বালকদের খেলা দেখতে দেখতে থমকে দাঁড়ালেন। বালক ভদ্রবাহুকে লক্ষ্য করে অনুভব করলেন এই বালকের মধ্যে রয়েছে মহাপুরুষের লক্ষণ। তিনি বালকের পিতাকে ডেকে তার কাছ থেকে বালককে চেয়ে নিলেন যে বালককে তিনি নিয়ে যাবেন, উচ্চ জ্ঞান শিক্ষা দেবেন। পিতার অনুমতি নিয়ে ভদ্রবাহুকে এই জৈন আচার্য দিয়ে গেলেন। ভদ্রবাহু অসাধারণ প্রতিভার পরিচয় দিয়ে অল্প দিনের মধ্যে জৈন শাস্ত্রে পারঙ্গম হয়ে চতুর্থ শ্রুত কেবলি তিনি গোটা ভারতবর্ষে জৈন সম্প্রদায়ের প্রধান গুরু ছিলেন। তিনি দেহ রক্ষা করার পরে পঞ্চম শ্রুত কেবলি নির্বাচিত হলেন এই ভদ্রবাহু। জৈনাচার্য হিসেবে ভদ্রবাহু নির্বাচিত হলেন। তিনি এই গঙ্গারামপুরে, এই দেবপুরে, কটিকপুরের সন্তান। জৈন ধর্মের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এটা। বৌদ্ধ ধর্মের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই এলাকা। শুধু বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের কথা শেষ কথা নয়। ধর্মের কথা বলতে গেলে অনেক কথা এসে যায়। একটা কথা শুধু বলে নেই এই প্রসঙ্গে। অনেক ইতিহাসবিদ ইতিহাস লিখে গেছেন, তারা বলেছেন জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম আগে এসেছে আমাদের এতদ অঞ্চলে, পরে এসেছে অনেক পরে ব্রাহ্মণ্য হিন্দু ধর্ম। এই কথা স্পষ্ট করে লিখেছেন। পরে মানে কত পরে? ডক্টর নিহাররঞ্জন রায় এবং আরো কিছু কিছু ঐতিহাসিক লিখছেন গুপ্ত যুগে অনেক পরে। আমি এই যে বৃহৎ কথা কোষ গ্রন্থ কয়েকটা শ্লোকের কথা বললাম, শ্লোকগুলো আমার কাছে খুব প্রিয়। আমি মাঝে মাঝে শ্লোকগুলো পড়ি, সংস্কৃত পড়তে ভালো লাগে। এর মধ্যে নিহিত অর্থ খুঁজে বের করার চেষ্টা করি। এই ঘটনা পদ্মরাজ যখন রাজা, এই ঘটনা বহুকাল পুরনো দিনের ঘটনা। কবেকার? মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠার আগেকার ঘটনা। পদ্মনাথ এখানে রাজত্ব করে গেছেন, গঙ্গারামপুরে রাজত্ব করে গেছেন খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী। তার মানে আজ থেকে 2400 বছর আগে। সেই সময়ে
এই শ্লোকগুলোতে দেখছি রাজা দগ্ধর তার ব্রাহ্মণ পুরোহিত রয়েছে। আমি ব্যাখ্যা করছি ব্রাহ্মণ পুরোহিত, তার মানে ব্রাহ্মণ্য ধর্ম এসে গেছে। আরো দেখছি এই ব্রাহ্মণের পুত্র ভদ্রবাহু, যিনি পরে জৈন ধর্ম গ্রহণ করে জৈন আচার্য হয়ে গেছিলেন। প্রথম জীবনে তিনি তো ব্রাহ্মণ পুত্র। ব্রাহ্মণের যেসব আচার অনুষ্ঠান, সেই আচার অনুষ্ঠান অনুযায়ী এই ব্রাহ্মণ পুত্র ভদ্রবাহু উপনয়ন অনুষ্ঠান হয়েছে। আর তার সঙ্গে লক্ষ্য করছে ভদ্রবাহু বাড়ির সামনে খেলা করছিল আরো বেশ কিছু ব্রহ্মচারী বালকের সঙ্গে। এর অর্থ ওখানে শুধু এই একটি ব্রাহ্মণ পরিবার নয়, আরো অনেক ব্রাহ্মণ পরিবার ছিল। অতএব আমার সিদ্ধান্ত গুপ্ত যুগে নয়, তার অনেক অনেক আগে খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে এতদ অঞ্চলে ব্রাহ্মণ ধর্ম এসে গেছে, জৈন ধর্ম এসে গেছে, বৌদ্ধ ধর্ম এসে গেছে। এতদ অঞ্চলে আর্যায়ন হতে গেছে। মধ্য ভারতে যে সংস্কৃতি, এই সংস্কৃতির আলো আমাদের এই উত্তরবঙ্গে তখন নাম ছিল কুঞ্জদেব, বরেন্দ্র ভূমি। এই বরেন্দ্র ভূমি অত পূর্বে আর্য সভ্যতা, আর্য সংস্কৃতির আলোকে আলোকিত হয়েছে। শুধু এখানে নয়, এইটুকুই নয়, এর সঙ্গে আরো কথা আছে। কথা এই বানগড়, গঙ্গারামপুর একটা প্রত্নক্ষেত্র, একটা ইতিহাসে অনেক নিদর্শন এখানে মাটির নিচে লুকিয়ে আছে। দীর্ঘকাল এই জায়গাটা জঙ্গলে পরিপূর্ণ ছিল, লোকদৃষ্টির অন্তরালে থেকে গেছে, কারো দৃষ্টি পড়েনি। আমাদের সৌভাগ্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি সর্বপ্রথম পড়েছিল এই গঙ্গারামপুরে। কলকাতা বিশ্ববিদ্যালয় উদ্যোগ নিয়ে এই গঙ্গারামপুরে খনন কার্য পরিচালনা করতে এগিয়ে এসেছিল। ওই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক কুঞ্জ গোবিন্দ গোস্বামীর নেতৃত্বে এই খনন কার্য পরিচালিত হয়েছিল। কুঞ্জ গোবিন্দ গোস্বামী প্রত্নতাত্ত্বিক খনন কার্য করে গঙ্গারামপুরে বানগড়ের কোনো চিহ্ন পাননি। তিনি পেয়েছেন, প্রত্যক্ষভাবে পেয়েছেন, এই গঙ্গারামপুরে মাটির নিচে 5 যুগের 5টা সভ্যতার স্তর। সর্বনিম্নে যে স্তর, এটা শুঙ্গ যুগের স্তর, তার উপরে মৌর্য যুগের স্তর, তার উপরে গুপ্ত যুগের স্তর, তার উপরে পাল যুগের স্তর, আর সবার উপরে এখন যেটা মাটির উপরে দেখা যায় মুসলিম যুগের স্তর, তুর্কি আমলের স্তর। এই 5টা স্তর, 5 স্তরের সভ্যতার পরত এখানে পরপর মাটির নিচে লুকিয়েছিল। কুঞ্জ গোবিন্দ গোস্বামী খনন কার্যের মাধ্যমে এই তথ্য উদ্ধার করেছেন। তারপরে দীর্ঘকাল এলাকা পরিত্যক্ত ছিল,
কেউ দৃষ্টি দেয়নি। এই একবিংশ শতাব্দীতে এসে আবার কিছু খনন কার্য হয়েছে। 2-3 বার স্বল্প সময়ের জন্য আংশিক খনন কার্য হয়েছে। খনন কার্য যখন হতো মাঝে মাঝে গিয়েছি, দেখেছি। একবার প্রত্নতত্ত্ব বিভাগের এক অফিসার, নামটা কি বৈদ্য যেন, তিনি পরিচালনা করে খনন কার্য তত্ত্বাবধান করছিলেন। কথা বলে বুঝলাম, তিনি আমাকে দেখালেন একটা জায়গায় মাটির নিচে, অনেক নিচে গর্ত করা হয়েছে। করে তিনি বলছেন, আমাকে নিদর্শন দেখালেন, এই যে গুপ্ত যুগের স্তর, গুপ্ত যুগের অসংখ্য ইট দেখলে আমি বলে দিতে পারবো এটা কোন যুগের। সেই ইটগুলো দেখে আমি বুঝতে পারলাম এগুলো গুপ্ত যুগেরই। তার নিচে রয়েছে মৌর্য যুগের ইট, তার নিচে শুঙ্গ যুগের। এই 5টা স্তর কুঞ্জ গোবিন্দ গোস্বামী উদ্ধার করে গেছেন। আর বৈদ্য তার নিচে আরো 2টো স্তর, অর্থাৎ শুঙ্গ যুগের পূর্ববর্তীকালে 2টো স্তর তিনি এখানে উদ্ধার করেছেন। তাহলে আমরা বুঝতে পারছি এই অঞ্চলের সভ্যতা সংস্কৃতি কত কত প্রাচীন। তার সঙ্গে আরো বলি, এই যে কুঞ্জ গোবিন্দ গোস্বামী খনন কার্য পরিচালনা করেছেন, তিনি শুঙ্গ যুগের যে স্তর উদ্ধার করেছেন, তার যে গ্রন্থ তিনি লিখে গেছেন, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে গ্রন্থ এক্সকাভেশন এট বানগড়। সেই গ্রন্থ তন্ন তন্ন করে খুঁজেছি কি কি তথ্য রয়েছে, অবাক হয়ে যাচ্ছে। এই গ্রন্থে রয়েছে ওই যে শুঙ্গ যুগের স্তর, সেই স্তরে একটা কুঠার, নব্য প্রাচীন যুগের কুঠার। নব্য যুগের কুঠার এই অঞ্চলে ছিল, অর্থাৎ প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার একটা স্তর এখানে ছিল। এই সব বিষয়, ইতিহাসের বিষয়, এগুলো উদ্ধার হয়েছে, এগুলো আমরা জেনেছি। কিন্তু আজকে এগুলোর কথা বিশেষ আলোচনা হয় না। আলোচনা হয় ওই অনৈতিহাসিক বান রাজার কথা। তিনি নাকি মানুষের মতো তপস্যা করতেন ওই তপন দিঘির পাড়ে গিয়ে। এইসব কথা প্রকাশ্যে জনসভায় বলা। যাই হোক, আমরা আরো কিছু ঐতিহাসিক বিষয়ের আলোচনায় আসি। এই যে আমি শুরু করেছিলাম 2400 বছর আগে একজন রাজার কথা বললাম, রাজা পদ্মরথ। জৈনাচার্য এই গ্রন্থে এই রাজার কথা উল্লেখ করে গেছেন। রত্ননন্দী নামে আরেকজন জৈনাচার্য, তিনি ভদ্রবাহু চরিত বলে আরেকটা গ্রন্থ সংস্কৃত ভাষাতে লিখে গেছেন। তাতে ভদ্রবাহুর কথা লিখেছেন, পদ্মরথ রাজার কথা লিখেছেন। একটু পার্থক্য হচ্ছে, আগের গ্রন্থে রাজার নাম পদ্মরথ আর রত্ননন্দী লিখে গেছেন পদ্মরথ নয়, একটু অন্যরকম পদ্ম কথাটা আছে। আমরা এর সঙ্গে একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। যে কথা আজ অব্দি কোনো ইতিহাস বইতে আলোচিত নেই,
আমরা জানি প্রাচীন ভারতবর্ষে, প্রাচীন বঙ্গদেশে কিছু রাজ্য গড়ে উঠেছিল। আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 327 উত্তর পশ্চিম ভারতবর্ষে আক্রমণ করেছিলেন। তিনি আক্রমণ করে বেশি ভেতরে ঢুকতে পারেননি। ওখানকার ছোট ছোট পার্বত্য কিছু রাজ্য অধিকার করেছিলেন। সিন্ধু নদ পর্যন্তই তার শিকার। সিন্ধু নদ অতিক্রম করে ভারতবর্ষের মেইন ভূখণ্ডে তিনি প্রবেশ করেননি। ওখান থেকেই তিনি ফিরে গিয়েছিলেন। এই যে আলেকজান্ডার এসেছিলেন ভারতবর্ষের এক সীমান্তে, সেই সূত্রে অনেক গ্রিক এবং রোমান ঐতিহাসিক ভারতবর্ষ সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। পরবর্তীকালেও তারা তথ্য সংগ্রহ করে অনেক কথা লিখে গেছে। ওই যুগে ভারতবর্ষে কোনো গ্রন্থ লিখিত হয়নি। ভারতবর্ষের ইতিহাস, ওই যুগের ইতিহাস লিখবার মতো কোনো তথ্য আমরা পাচ্ছি না। কিন্তু এই গ্রিক এবং রোমান লেখকরা আলেকজান্ডারের ভারত আক্রমণ ঘটনাকে কেন্দ্র করে ভারতবর্ষ সম্পর্কে আগ্রহ দেখিয়ে বিভিন্ন গ্রন্থে তারা কিছু কিছু কথা লিখে গেছে। তারা লিখে গেছে, তাদের উত্তরসূরিরা পরবর্তীকালে লিখে গেছে। এইসব গ্রিক লেখকদের লেখা, রোমান লেখকদের লেখা, এদেরকে আমাদের ঐতিহাসিকরা বলছেন ক্লাসিক্যাল রাইটার্স। তাদের লেখাগুলো সংকলন করে আমরা কিছু কিছু ইতিহাসের সূত্র পেয়ে যাচ্ছি। সেখানে আমরা দেখছি এই সময়ে আমাদের এই বাংলাদেশে এবং ভারতবর্ষে দুটো রাজ্যের কথা ক্লাসিক্যাল রাইটার্সরা বলছে। একটা হচ্ছে গঙ্গ হৃদয় রাজ্য, আর একটা প্রাচী রাজ্য। গঙ্গ হৃদয় রাজ্য, প্রাচী রাজ্য, এই দুই রাজ্য কোন রাজ্য? এগুলো নিয়ে ঐতিহাসিকরা অনেক চর্চা করে যেসব কথা উদ্ধার করা গেছে তাতে খানিকটা স্পষ্ট হয়েছে যে গঙ্গ হৃদয় রাজ্য মানে গঙ্গা নদীকে কেন্দ্র করে রাজ্য, যেটা বঙ্গ রাজ্য। এই বঙ্গ রাজ্য একটা বৃহৎ রাজ্য তখন পরিণত হয়েছিল। আর তার পাশে ছিল প্রাচী রাজ্য মানে প্রাচ্য রাজ্য। এই যে দুটো রাজ্য, গ্রিক লেখকরা দুই রাজ্যের কথা বলে গেছেন। দুই রাজ্যের কথা বলে গেছেন এমন ভাবে কখনো মনে হচ্ছে দুটো রাজ্য মিলে একটা রাজ্য, কখনো মনে হচ্ছে দুটো পৃথক রাজ্য। তাদের এই লেখাগুলো একসঙ্গে বিচার বিশ্লেষণ করে আমাদের ঐতিহাসিকরা সিদ্ধান্ত করছেন। আমরাও সেই সিদ্ধান্তে একমত হচ্ছি যে সম্ভবত একজন রাজার অধীনে এই দুটি রাজ্য, গঙ্গ হৃদয় রাজ্য বঙ্গদেশকে কেন্দ্র করে, আর প্রাচী রাজ্য এটা মগধ রাজ্য। এর কেন্দ্র পাটলিপুত্র মানে বর্তমান পাটনা। যেই পাটনাকে কেন্দ্র করে, পাটলিপুত্রকে কেন্দ্র করে মগধ রাজ্য, মগধ সাম্রাজ্য গড়ে উঠেছে। এই মগধ সাম্রাজ্যের অধীনে গোটা ভারতবর্ষের সর্বপ্রথম একটা ঐক্যবদ্ধ রাজ্যে পরিণত হয়েছে। শুধু বঙ্গদেশ নয়, গোটা উত্তর ভারত, দক্ষিণ ভারতের অধিকাংশ এলাকা, ওদিকে উত্তর
সীমান্তে সিন্ধু নদ পর্যন্ত এলাকা। এই প্রাচী এই রাজ্য বা বঙ্গহৃদয় রাজ্যের অধিকার ভুক্ত হয়েছিল, ঐক্যবদ্ধ একটা রাজ্যে পরিণত হয়েছিল। এই যে বিশাল রাজ্য, এই রাজ্যের রাজা ছিলেন, ইতিহাস লিখছে এই রাজার নাম পদ্ম। এই রাজার নাম নন্দ বংশীয় রাজা মহাপদ্ম। যে সময় আমরা গঙ্গারামপুরে পাচ্ছি পদ্মরথ রাজার নাম, পরে পরেই দেখছি এই মহাপদ্ম নন্দ বংশীয় রাজা, মগধের রাজা, তিনি গোটা ভারতবর্ষ ঐক্যবদ্ধ করে বিশাল সাম্রাজ্য প্রথম এক রাত তিনি প্রতিষ্ঠা করেন। কোন ঐতিহাসিক আজ অব্দি ঠিক মতো করতে পারছেন এই যে মহাপদ্ম নন্দ মহিপুর রাজা কোথা থেকে এলেন, কিভাবে মগধ সাম্রাজ্যের সম্রাট হয়ে বসলেন, কোথায় তার শুরু, কোথায় তার শেষ বলা যাচ্ছে না, কোনো ইতিহাস নির্ধারণ করতে পারছেন। কোন কোন পুরাণ গ্রন্থে, কোন কোন জৈন গ্রন্থে, অন্যান্য গ্রন্থে, বৌদ্ধ গ্রন্থে বলা হচ্ছে এই মহাপদ্ম নন্দ নিজ বংশজাত ছিলেন। তিনি মগধের রানীর সঙ্গে ষড়যন্ত্র করে রাজাকে, সম্রাটকে হত্যা করে মগধের সিংহাসন দখল করেছিলেন। এসব কাহিনী ইতিহাসে লেখা হচ্ছে, আমার বারে বারে খবরটা হচ্ছে। মহাপদ্ম নন্দ যিনি ভারতের সম্রাট, ভারতবর্ষের সর্বপ্রথম একরা সম্রাট, তিনি নিশ্চয়ই সমর কুশলী রাজা, তিনি বীর্যবান রাজা, তিনি কীর্তিমান রাজা। তিনি ওই ষড়যন্ত্র করে মগধের সিংহাসন দখল করতে পারবে এটা কখনো বিশ্বাসযোগ্য। আমার বারে বারে খটকা লেগেছে, এটা নিয়ে চিন্তা করতে করতে দেখেছি আমাদের গঙ্গারামপুরের যে পদ্ম রাজা আর ওই পদ্ম মহাপদ্ম একই সময়ে। এখানে যে পদ্ম রাজা পদ্মরথ কিছুদিন রাজত্ব করলেন, তারপরে তিনি কোথায় গেলেন ইতিহাসের নীরব। আমার কাছে মিলে যাচ্ছে এই পদ্মরথ ওই নন্দ বংশীয় সম্রাট মহাপদ্ম নন্দ। তিনি সর্বপ্রথম গোটা ভারতবর্ষকে ঐক্যবদ্ধ একটি রাষ্ট্রে পরিণত করেছিলেন। তার দাপটে গোটা ভারতবর্ষ ঐক্যবদ্ধ হয়েছে। তারই বংশধর ধননন্দ বা অন্যকে বিশাল সেনাবাহিনী নিয়ে ওই পাঞ্জাব সীমান্তে সিন্ধু নদের তীরে মোতায়েন রেখেছিল। আলেকজান্ডার যে সেনাবাহিনী দেখে পূর্ব দিকে অগ্রসর না হয়ে ফিরে চলে গিয়েছিলেন। এইসব কথা যেন মিলে যাচ্ছে, ইতিহাসের নতুন একটা করে চ্যাপ্টার আমাদের কাছে উন্মুক্ত। এইসব কথা সঙ্গে আমাদের জেলার ইতিহাস অনেকখানি যুক্ত হয়ে আমাদের জেলাকে একটা গৌরবের স্থানে নিয়ে যাচ্ছে। শুধু এইখানে নয়, আরো অনেক কথা আলোচনা করতে গেলে আমাদের এত অঞ্চলের কথা, শুধু দিনাজপুর জেলার কথা নয়, গোটা উত্তরবঙ্গের যে গৌরব
উজ্জ্বল অতীত ইতিহাস চর্চার মাধ্যমে উদ্ধার করা সম্ভব হচ্ছে, সেগুলো যদি তুলে ধরা যায় গোটা ইতিহাস এখন নতুন করে লিখতে হবে। এ কথা আরো কিছু কথা শোনার ধৈর্য কি আছে? থাকলে আরো কিছু আলোচনা করতে পারে। অনেকক্ষণ আলোচনা হলো, আরো আগ্রহ থাকলে ধৈর্য থাকলে আলোচনা করব, না হলে এখানে শেষ করি। আরেকটু আলোচনা করতে হবে। আরেকটু আলোচনা, ঠিক আছে। বালুরঘাটের কোন ইতিহাস, ওটা তো গঙ্গারাম মূর্তি। উপাচার্য মহোদয়কে ধন্যবাদ, তিনি আমাকে একটা খেই ধরিয়ে দিলেন। গঙ্গারামপুরের কথা কিছু আলোচিত, বালুরঘাটের কথা কিছু আলোচনা হওয়া দরকার। আমাদের এই যে বালুরঘাট শহর, বালুরঘাট শহরে বালুরঘাটের সাথে দিল্লির ইতিহাসটাকেও একটু জড়িয়ে বলবেন। হ্যাঁ, বালুরঘাটের দিল্লিকে মিলিয়ে শুরু করে কিছু বালুরঘাটের কথা, দিল্লির কথা নিশ্চয়ই শুনতে চাইলে, এবং আমার কথা এই বাংলা রাজার মতো কথা নয়, কাল গল্প নয়। ইতিহাস আমার কাছে বিজ্ঞানের পর্যায়ে, ইতিহাসের তথ্য বিজ্ঞান ভিত্তিক তথ্য, এখানে কাল গল্পের কোনো স্থান নেই। আমি বালুরঘাটের প্রসঙ্গে আসছি। আমাদের পাশ দিয়ে এই যে নদী, আত্রাই নদী, আত্রাই নদী এখান থেকে 3 মাইল দক্ষিণে গিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে প্রবেশ করে 22-23 মাইল দক্ষিণে গেছে, গিয়ে দক্ষিণ পূর্ব মুখে বাঁক নিয়ে রাজশাহী জেলার ভেতর দিয়ে শেষ পর্যন্ত পাবনা জেলার ভেতর দিয়ে গঙ্গার সঙ্গে মিলিত হয়ে এই যে আত্রাই নদী, এই আত্রাই নদীর তীরে অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে। একটা দুটোর কথা বলি। এই যে রাজশাহী জেলা বললাম, রাজশাহী জেলা থেকে কিছু অংশ ভাগ হয়ে এখন নওগাঁ জেলা হয়েছে। আমাদের বালুরঘাটের 3 মাইল দক্ষিণে বাংলাদেশের ভেতরে পড়েছে ধামরহাট থানা, তার দক্ষিণে পত্নীতলা থানা। আগে বালুরঘাট সাব ডিভিশনের ভেতরে ছিল, দেশ ভাগের ফলে বাংলাদেশে পড়েছে, এখন ওটা নওগাঁতে উক্ত। আত্রাই নদী এই থানাগুলোর মধ্য দিয়ে এগিয়ে গেছে। ওই যে মামলার কথা বললাম,
মালদা একটা থানা, রাজশাহী জেলায় ছিল, এখন নওগাঁ জেলা। এই মালদা থানার কাছে একটা ছোট্ট গ্রাম আছে, নাম নিমদিঘি। নিমদিঘির পাড়ে একটা যুদ্ধ হয়েছিল, গুরুত্বপূর্ণ যুদ্ধ। গোটা বাংলাদেশের ভাগ্য ওই যুদ্ধে নির্ধারিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, কোন ইতিহাস বই খুললে এই নিমদিঘি যুদ্ধের কথা পাওয়া যাবে। এই ঐতিহাসিকরা হদিস করতে পারেন এই নিমদিঘি যুদ্ধের কথা। অনেককাল আগের কথা এটা। তখন এখানে রাজত্ব করছে পাল রাজারা, দক্ষিণবঙ্গে রাজত্ব করছে সেন বংশীয় রাজা। সেন বংশীয় রাজা বিজয় সেন দেখছেন তার রাজ্য বৃহত্তর, বঙ্গদেশের বৃহত্তর অংশ তার অধিকারভুক্ত। পাল রাজার রাজ্য তুলনায় ক্ষুদ্রতর রাজ্য, কিন্তু পাল রাজ্যের রাজা মদন পাল, তিনি অনেক বেশি গৌরবের অধিকারী, মর্যাদার অধিকারী। তার উপাধি গৌরেশ্বর। পাল রাজা গৌরেশ্বর উপাধি নিয়ে যে মর্যাদার অধিকারী, বঙ্গদেশের বৃহত্তর অংশের রাজা হয়ে বিজয় সেন ওই মর্যাদা অর্জন করতে পারছেন না। তার মনে আকাঙ্ক্ষা হল তিনি রাজা মদন পালকে হটিয়ে এই বরেন্দ্রী জয় করবেন, রাজধানী রাজাদের রাজধানী রামাবতী জয় করবেন, গৌরেশ্বর উপাধিতে নিজেকে ভূষিত করবেন, গৌরবের অধিকারী হবেন। তিনি গঙ্গা নদী অতিক্রম করে পাল রাজধানী রামাবতীর দিকে অগ্রসর হতে শুরু করলেন। তিনি অগ্রসর হচ্ছেন, তখন রামাবতীতে পাল রাজ্যের রাজধানী। তখন পাল রাজা, আমি একটু আগে বললাম মদন পাল, মদন পাল ঠিক নয়, তার পূর্বে চতুর্থ গোপাল তখন রাজা। এই রাজা গোপাল নাবালক রাজা, কিন্তু নাবালক রাজা হিসেবে তিনি সিংহাসনে আছেন, কিন্তু তার তুল্য তার কাকা মদন পাল, তিনি রাজত্ব চালাচ্ছেন, তিনি সবকিছু পরিচালনা করছেন। যখন রামাবতীতে এসে খবর পৌঁছল বিজয় সেন বিশাল সেনাবাহিনী নিয়ে এগিয়ে আসছে, তখন মদন পাল, চতুর্থ গোপাল তাদের সেনাবাহিনী নিয়ে এগিয়ে চললেন। সেন বাহিনীকে বাধা দিয়ে রাখলেন। এরা এগিয়ে চললেন। ওই যে নিমদিঘি বলে যে জায়গা, আত্রাই নদীর কাছাকাছি, মালদা থানায় দুই দল মুখোমুখি হল, তুমুল যুদ্ধ। কোন ইতিহাস বইতে এসব যুদ্ধের কথা কিন্তু নেই। ওইখানে একটা প্রস্তর লিপি পড়ে পাওয়া গেছে, তার সঠিক ব্যাখ্যা নিয়ে অনেক মতভেদ আছে, অনেক রকম আলোচনা আছে। সেই প্রস্তর লিপির সেই ব্যাখ্যা থেকে আমার মনে হয়েছে এই যে নিমদিঘি যুদ্ধ, এই যুদ্ধ পাল রাজাদের সঙ্গে সেন রাজাদের যুদ্ধ করতে গিয়ে অসম সাহসিকতার পরিচয় দিল নাবালক রাজা পাল রাজা চতুর্থ গোপাল।
আমরা মহাভারতে পড়েছি নাবালকরা যা ওই সপ্তরথী ভেদ করে ভেতরে ঢুকেছিল, বের হওয়ার পথ জানে না। এই নাবালকরা চতুর্থ গোপাল একই ভুল করে ফেলল। সে অসম সাহসিকতার পরিচয় দিয়ে শত্রুপক্ষের ভেতরে ঢুকে পড়ল, বেরোতে পারল না, ওখানে নিহত হলো। কিন্তু মদন পাল তার কাকা পাল পক্ষকে ঠেকিয়ে রাখলো, পাল পক্ষকে নেতৃত্ব দিল, সেন পক্ষ আটকে গেল। শেষ পর্যন্ত দুই পক্ষে আপোষের অভাব হলো, যে পর্যন্ত সেন বাহিনী এগিয়ে এসছে রাজশাহী জেলার খানিকটা, পাবনা জেলা, বগুড়া জেলা খানিকটা, এগুলো সেনারা পেয়ে গেল, নিয়ে নিল। বাকি অংশ আমাদের এই দিনাজপুর জেলা, মালদা জেলা, এই অংশ নিয়ে পাল রাজা টিকে থাকল, মদন পাল টিকে থাকল। নেন্দিগির যুদ্ধে এইভাবে বঙ্গদেশের ভাগ্য নির্ধারিত হচ্ছে। এই আত্রাই নদীর তীরে, আমরা আত্রাই নদীর তীরে আরো গুরুত্বপূর্ণ ঘটনায় আছি। বালুরঘাটের অতি সন্নিকটে আমরা বুদ্ধ যুগের ইতিহাসের কথা অনেক জানি। বুদ্ধ যুগে ভারতবর্ষে যে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, দীর্ঘকাল গুপ্ত রাজবংশ রাজত্ব করে গেছে। এই গুপ্ত রাজবংশের আমলে ভারতবর্ষের সভ্যতাকে আমরা বলি সুবর্ণ যুগের সভ্যতা। এত উন্নত হয়েছিল ভারতবর্ষের সভ্যতা। এই যে গুপ্ত রাজবংশ, এই গুপ্ত রাজবংশের উদ্ভব কোথায়? কোন কোন ঐতিহাসিক বিভিন্ন তথ্যের অবতারণা করে কেউ বলছেন গুপ্ত রাজবংশের উদ্ভব সারনাথে, কেউ কেউ বলছেন গুপ্ত রাজবংশের উদ্ভব উত্তর প্রদেশে এলাহাবাদে। এলাহাবাদে কেন? ঐতিহাসিকরা এসব নিয়ে যারা চর্চা করেছেন, গবেষণা করেছেন, ঐতিহাসিক বিখ্যাত ঐতিহাসিক, এই নামগুলো একটু স্মরণ হচ্ছে না, এরা বলছেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের যে বিখ্যাত প্রশস্তি লিপি, এলাহাবাদ প্রশস্তি লিপি, এলাহাবাদে পাওয়া গেছে। তার আরো লিপি পাওয়া গেছে মধ্যপ্রদেশে। তার অনেক স্বর্ণ ভাণ্ডার উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে পাওয়া গেছে। অতএব তার সমুদ্রগুপ্তের উত্থান, গুপ্ত রাজবংশের উত্থান, তার কেন্দ্রভূমি এলাহাবাদ। আরেকজন ঐতিহাসিক বলছেন তা নয়, এই গুপ্ত রাজবংশের উত্থান সারনাথে। আমরা বিশ্লেষণ করে দেখছি এলাহাবাদ প্রশস্তি এলাহাবাদে আজও দাঁড়িয়ে আছে, কিন্তু এই প্রশস্তি যে থাম্বার উপরে প্রস্তরখণ্ডে এই প্রশস্তি উৎকীর্ণ করা আছে, ওই থাম্বা এবং প্রশস্তি অরিজিনালি এলাহাবাদে ছিল না। ওখানে সমুদ্রগুপ্তের যে প্রশস্তি দেওয়া আছে, প্রশস্তির ব্যাখ্যা করে আমাদের মনে হয়েছে তিনি বিরাট যুদ্ধে জয়লাভ করেছিলেন শ্রাবন্তীতে, সেইখানে এটা ছিল।
পরবর্তীকালে কোনো কোনো ঐতিহাসিক কিছু কিছু টুকরো খবর দিয়ে লিখেছেন যে সেখান থেকে তুলে এনে পরবর্তীকালে এটা এলাহাবাদে প্রতিষ্ঠিত করা হয়েছে। এলাহাবাদে এটা আগে ছিল না। শিবেন শাহ এলাহাবাদে গিয়েছেন, তার বিবরণ লিখেছেন, তাতে এই প্রশস্তির কথা তো উল্লেখ করেন। অতএব আগে এই লিপি এলাহাবাদে ছিল না, এটা পরে আনিতে হয়েছে, পরে আনা হয়েছে। দিল্লির সুলতান বীরত্ব আনিয়েছেন, এরকম কিছু কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে। আর সারনাথে গুপ্ত সাম্রাজ্যের উদ্ভব এ কথা যারা বলছেন তাদের যুক্তি যে দীর্ঘকাল হিন্দু ধর্মের বিরুদ্ধে বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রবল প্রতাপ দেখা দিয়েছিল। হিন্দু ধর্ম নিস্তেজ হয়ে পড়েছিল। হিন্দু ধর্মের এই নিস্তেজ অবস্থার বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া, বৌদ্ধ ধর্মের জৈন ধর্মের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছিল ওই সারনাথে। এবং সেই সূত্রে হিন্দু ধর্মের প্রতীক রূপে এই গুপ্ত সম্রাট, গুপ্ত রাজবংশ ওইখানে তারা মাথা চারা দিয়ে উঠেছিল। এ কথা একদল ঐতিহাসিক বলছে। আমাদের ব্যাখ্যা একটু অন্যরকম। সারনাথ ভারতবর্ষের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ক্ষেত্র। কোন ক্ষেত্র? বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ সারা জীবনে বৌদ্ধ ধর্ম প্রচার করে যত উপদেশ দিয়েছেন, বেশিরভাগই উপদেশ তিনি প্রদান করেছেন ওই সারনাথ থেকে। সারনাথের মাটি বৌদ্ধ ধর্মের মাটির সঙ্গে মিশে আছে। সেখানে হিন্দু ধর্মের পুনরুজ্জীবন হতে পারে না। আরো অনেক কথা বলবার আছে, একটু সংক্ষেপ। একজন বাঙালি ঐতিহাসিক প্রথমে একটা কথা উল্লেখ করলেন যে একজন চীনা পর্যটক 7ম শতাব্দীর হিউয়েনসাংয়ের পরবর্তীকালে ভারতে এসেছিলেন, ই সিং। তিনি উল্লেখ করেছেন তার বিবরণীতে যে 500 বছর আগে হুইলুন বলে আরেকজন চীনা পর্যটক ভারতবর্ষ পরিভ্রমণে এসে তিনি দেখেছেন যে চিলিকিত নামে একজন রাজা, চীনা ভাষায় লেখা চিলিকিত নামে একজন রাজা মেদিকিয়া শিকিয়া পুন নামক স্তূপের পাশে চীনা শ্রমণদের জন্য একটা বৌদ্ধ মন্দির তৈরি করে দিয়েছে। এই চিলিকিত রাজা ভারতীয় ভাষায় হচ্ছে, এটা হচ্ছে মৃগস্থাপন স্তূপ। আমরা এখন সন্ধান পেয়েছি মৃগস্থাপন স্তূপ। তার অবস্থান ছিল আমাদের এই জেলায়, দক্ষিণ দিনাজপুর জেলায় হরিরামপুর থানায় এই স্তূপ অবস্থিত ছিল। কিছুদিন আগে, অল্পদিন আগে উপাচার্য মহোদয় এবং আরো কয়েকজন ওখানে গিয়ে দেখে এসেছেন। আমি বহুকাল আগে অনেকবার ওই এলাকা তন্ন তন্ন করে অনুসন্ধান করেছি। এগুলো নিদর্শনে আমি নিজে দেখেছি। এই যে স্তূপ, তারই পাশে চিলিকিত রাজা শ্রীগুপ্ত, মানে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তাহলে শ্রীগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা
যে গুপ্ত সাম্রাজ্যের অধীনে থাকাকালীন কতগুলো তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে। আমাদের এই দিনাজপুর জেলার, অবিভক্ত দিনাজপুর জেলা এবং রাজশাহী জেলা মোট 11টা গুপ্ত যুগের তাম্রলিপি পাওয়া গেছে। গোটা বঙ্গদেশে পাওয়া গেছে মোট 12টা। তার মধ্যে উত্তরবঙ্গে 11টা, একটা পূর্ববঙ্গে কুমিল্লা জেলা। উত্তরবঙ্গে যে 11টা পাওয়া গেছে, দিনাজপুর জেলায় 7টা, 4টা রাজশাহী জেলা। দিনাজপুর জেলায় যেগুলো পাওয়া গেছে একটু আলোচনায় আনি, অন্যগুলো আলোচনায় আজকে নাই গেলাম। দিনাজপুর জেলায় যেগুলো পাওয়া গেছে তার মধ্যে 5টা তাম্রলিপি একসঙ্গে পাওয়া গেছে। আমাদের বালুরঘাট থেকে কিছু উত্তরে বাংলাদেশ পড়ে গেছে ফুলবাড়ি থানা, ফুলবাড়ি থানার অন্তর্গত দামোদরপুর গ্রাম। এই দামোদরপুর গ্রামে গুপ্ত যুগের 5টা তাম্রলিপি একসঙ্গে পাওয়া গেছে। এই তাম্রলিপিগুলো উদ্ধার হয়েছে দামোদরপুরে 5টা, হিলির কাছে বইগ্রামে 1টা, 6টা, আরেকটা পাওয়া গেছে এই অঞ্চলেরই সেটা তাম্রলিপি ঘটনাচক্রে বিহারে চলে গেছিল নন্দপুর তাম্রলিপি। এই 7টা তাম্রলিপি দামোদরপুর গ্রামে পাওয়া যে তাম্রলিপি, এগুলোর একটু আলোচনা করি। আমি আশা করব সকলের ধৈর্য ভঙ্গ হবে না। দামোদরপুর গ্রামে পাওয়া গেছে যে তাম্রলিপিগুলো, তার মধ্যে গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্তের আমলে প্রদত্ত 1 নম্বর দামোদরপুর তাম্রলিপি। এতে বলা হচ্ছে একজন ব্রাহ্মণ কিছু জমি ক্রয় করেছেন। কিছু জমি ক্রয় করে তিনি ব্রাহ্মণ্য ধর্ম প্রচারের জন্য সেই জমি কাজে লাগান। সেই জমির অবস্থান কোথায় বলা হচ্ছে? ডোঙ্গা গ্রামের উত্তর পশ্চিমাংশে। আমি এই তাম্রলিপিগুলো নিয়ে দীর্ঘ 50 বছর ধরে দীর্ঘদিন পর্যালোচনা করে আমার এখন স্থির বিশ্বাস রয়েছে এই যে ডোঙ্গা গ্রাম, আমাদের আশেপাশে বহু গ্রাম আছে ডোঙ্গা, ডাঙ্গা ইত্যাদি নামে। তার মধ্যে এই ডোঙ্গা বালুরঘাট শহর সংলগ্ন উত্তর দিকে যে ডাঙ্গা গ্রাম, এই সেই ডাঙ্গা। এই ডাঙ্গা গ্রামে ওই ব্রাহ্মণ 1 কুল্লগ্রাম জমি কিনে ধর্মকর্মের কাজ শুরু করেছিল। 2 নম্বর তাম্রলিপিতে বলা হচ্ছে আরেক ব্যক্তি ঐরাবতা গৌরাজ্য নামক স্থানে আরো কিছু জমি কিনেছেন। কিনে সেখানে পঞ্চমহাযজ্ঞ সম্পাদন করবে, এইটা উদ্দেশ্য। এই যে ঐরাবত গৌরাজ্য কোথায়, দীর্ঘদিন সন্ধান করার পর এখন আমার স্থির নিশ্চয়তা এসে গেছে। এই ঐরাবতা গৌরাজ্য হচ্ছে এই বালুরঘাটের কাছেই ডোঙ্গা গ্রামের কিছু উত্তরে। ওখানে 2টো গ্রাম পাশাপাশি আছে, একটার নাম হাতিয়াপাড়া, আরেকটার নাম হাতিশালা। আর তার পাশে গোপী শহর বলে আরেকটা
জানিতে যান ইন্দ্রের যে হত্যি ছিল তার নাম ঐরাবত। আমরা অনেক সময় হত্যিকে ঐরাবত বলি। গ্রামের নাম হাতিশালা, হাতিয়াপাড়া। নামটা ভালো লাগছে না। ইনস্ক্রিপশনে লিখবার সময় সাতটি টাইপ করে ঐরাবত লেখা হয়। এইভাবে ঐরাবত এসে গেছে। আর গোপী শহর, গো রাজ্য এইভাবে এসে এই দুটো ইনস্ক্রিপশন গেল। তৃতীয় দামোদরপুর ইনস্ক্রিপশন এত অঞ্চল সংক্রান্ত নয়। আমি চতুর্থ দামোদরপুর ইনস্ক্রিপশনে যাচ্ছি। এতে দেখা যাচ্ছে এত অঞ্চল এই সময়ে পরিচিত ছিল কোটি বর্ষ বিষয় না। কোটি বর্ষ বিষয় মানে তখনকার দিনে জেলাকে বলা হতো বিষয়। মোটামুটি আমাদের দক্ষিণ দিনাজপুর যে জেলা, এর বেশিরভাগ অংশ এই কোটি বর্ষ বিষয়ভুক্ত ছিল। এর হেডকোয়ার্টার ছিল গঙ্গারাম, কোটি বর্ষ নগর। এখানে শাসন পরিচালনা করার জন্য একটা বোর্ড অফ কাউন্সিল, সেই কাউন্সিলের হেড ছিল নগর শ্রেষ্ঠী। নগর শ্রেষ্ঠী ছিলেন রিভুপাল। ওই তাম্রলিপিতে বলা হচ্ছে রিভুপাল একবার নেপালে গিয়েছিলেন। সেখানে গিয়ে কোকামুখর স্বামী, শ্বেতপরাগ স্বামী, এই দুই দেবতার মূর্তি দেখেছিলেন, পুজো দিয়েছিলেন, অভিভূত হয়েছিলেন। তিনি দেশে ফিরে এসে এই দুই দেবতার নামে 11 পুণ্যবাদ জমি দান করলেন। পরে তিনি দেখলেন এখানে ওই দুই দেবতার মন্দির প্রতিষ্ঠা করলেন, আরো ভালো। কোথায় তিনি মন্দির প্রতিষ্ঠা করলেন? এই ডোঙ্গাগ্রাম, আমাদের বালুরঘাট সংলগ্ন এই যে ডাঙ্গা গ্রাম, এই ডাঙ্গা গ্রামে তিনি এই দুটো মন্দির প্রতিষ্ঠা করলেন। একটা শ্বেতপরাগ স্বামীর মন্দির আর একটা কোকামুখ স্বামীর মন্দির। সমারোহে মন্দির প্রতিষ্ঠা হলো, নিয়মিত পুজো অর্চনা শুরু হয়ে গেল। পরবর্তীকালে অমৃত দেব নামে আরেক ব্যক্তি আরেকটি তাম্রলিপির মাধ্যমে এই দুই মন্দিরের জন্য আরো বেশ কিছু যোগদান করেছিলেন। যে বালুরঘাটের উপকণ্ঠে এই যে জঙ্গলের পরিপূর্ণ জায়গা, ওদিকে বালুরঘাটের উপকণ্ঠে নগর শ্রেষ্ঠী রিভুপাল এই দুটো মন্দির তৈরি করলেন। দুটো বিষ্ণু মন্দির, বিষ্ণু বরাহ অবতারের দুটো রূপ, অনেকগুলো রূপ, তার মধ্যে দুটো রূপ, একটা শ্বেতপরাগ স্বামী আর একটা কোকামুখ স্বামী। এই দুই রূপে দুটো মন্দির করে সমারোহে পুজো অর্চনা শুরু করে দিল। তার থেকে 1000 বছর আগে বালুরঘাটের উপকণ্ঠে এই যে একটা ধর্মীয় আন্দোলন শুরু হয়েছিল, এখানে আমরা দেখছি বিষ্ণু ভক্ত মানে পৌরাণিক ধর্মের অনুরাগী রিভুপাল এই দুটো মন্দির প্রতিষ্ঠা করেছেন। অপরদিকে ওই
এই বালুরঘাটের নিকটবর্তী এলাকায় আজ থেকে ১,৫০০ বছর আগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠে একটা বড় রকমের সাংস্কৃতিক আন্দোলন শুরু হয়ে গেছিল। আমাকে একজন জিজ্ঞাসা করলেন প্রতি বছর নামটা কেন? আমি এক একটা জায়গার এক একটা নাম, পদ্মরথ রাজার নাম বললাম। পদ্মরথ রাজার যে কাহিনী, তার যে বিবরণ, সেখানে এই নামটা নেই, সেখানে আছে পতিত। পরবর্তীকালে দেখছি মধ্যযুগে এসে জায়গাটার নাম হয়ে গেছে দেবপথ, আর গুপ্ত যুগে জায়গাটার নাম কটিবর্ষ। কটিবর্ষ একটা জায়গার নাম, জেলার নাম। এর সূত্র কোথায় কি হবে এর ঠিক কোনো তথ্য কোথাও পাইনি। এটা পরিষ্কার করে বলার মতো তথ্য কোথাও পাইনি। অন্য একটা কথা বলে বক্তব্য শেষ করব। একটু আগে কথা উঠেছিল বালুরঘাটের কথা, বলা হলো কিছু, আরো অনেক কথা আছে, সেগুলো আজকের মতো স্থগিতা। হিলির কথা ২-১ মিনিট বলে বক্তব্য শেষ করি। এই যে দামোদরপুরে ৫টা তাম্রলিপির কথা উল্লেখ করলাম, হিলির কাছে, হিলি শহরে উত্তর পূর্ব কোণে বাংলাদেশ সীমান্তের মধ্যে বৈগ্রাম বলে একটা গ্রাম আছে, প্রাচীন গ্রাম। এই বৈগ্রামে হিলির জমিদার ১৯৩০ সালের কথা, একটা পুরনো পুষ্করিণী সংস্কার করা ছিল। হিলির জমিদার কুমুদ নামটা সংস্কার করা ছিল। অনেক শ্রমিক কাজ করছে। পুরনো পুষ্করিণী ছিল, এই পুরনো সংস্কার করতে করতে শ্রমিকদের কোদালে একটা শক্ত জিনিস উঠে এলো। শ্রমিকরা মনে করলো সোনা দানা কিছু হবে, তারা লোপাট করে ফেলল। যিনি তত্ত্বাবধান করছিলেন জমিদারের নায়েক খবর পেয়ে ছুটে এলেন, অনেক অনুসন্ধান করলেন, উদ্ধার করতে পারলেন না। এই জিনিসটা গেল কোথায়? শ্রমিকরা লোপাট করে দিয়ে। তিনি সতর্ক ছিলেন। দিন কয়েকের মধ্যে আরেকটা উঠে এলো। তিনি সতর্ক থাকার সঙ্গে সঙ্গে উদ্ধার করলেন। এটা একটা তাম্রলিপি, একটা তামার পা, কাদামাটিতে ভর্তি। তিনি শ্রমিকদের কাছ থেকে উদ্ধার করে হিলির কাছারি বাড়িতে, জমিদার বাড়িতে নিয়ে এলেন। পরিষ্কার করা হলো, দেখা গেল খোদাই করে কিছু কিছু লেখা। কি ভাষায় লেখা পড়া গেল না। কলকাতায় পাঠানো হলো, পাঠোদ্ধার হলো। এটাই বিখ্যাত বৈগ্রাম তাম্রলিপি। এই তাম্রলিপির যে পাঠ, একটু কথা বলে শেষ করছি। এই তাম্রলিপির পাঠে দেখা যাচ্ছে এটা খ্রিস্টীয় ৫ম শতাব্দীর কথা, আজ থেকে ১,৫০০ বছর আগের কথা। এই যে তাম্রলিপি, বৈগ্রাম তাম্রলিপি, এতে খোদাই করে লেখা আছে ব্রাহ্মী হরফে এক ব্যক্তি এই গ্রামে গোবিন্দ স্বামীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। গোবিন্দ স্বামীর মন্দির মানে বিষ্ণুর মন্দির। আমরা প্রথমে হতবাক হয়ে গেলাম। ৫ম শতাব্দীতে বঙ্গদেশে কোথাও
স্বামীর নামে বিষ্ণু পূজার প্রচলন বঙ্গদেশের কোথাও হয়নি। হিলি এই তাম্রলিপিতে তার নিদর্শন পাওয়া গেল। দেখা গেল এই যে ব্যক্তি শিবনন্দিনা, তিনি গোবিন্দ স্বামীর মন্দির প্রতিষ্ঠা করেছেন। তারপরে তার দুই পুত্র নাম ভাস্কর এবং ভৈ, এই দুই পুত্র দেখল তাদের পিতা মন্দির প্রতিষ্ঠা করে মন্দির পরিচালনার জন্য যে বৃত্তির ব্যবস্থা করে গেছেন সেটা অপ্রতুল। তারা আরো কিছু জমি কিনে এই মন্দিরে দান করলেন। এই যে তাম্রলিপি, বৈগ্রাম তাম্রলিপি, এটাই সেই জমি ক্রয় এবং দানের দলিল। তাতে এই ভৈ এবং ভাস্কর দুই ভাই আরো বলছে তারা মন্দিরে জমি দান করলেন, অল্প কিছু জমি তারা দুই ভাই ক্রয় করলেন নিজেদের বাড়ি করার জন্য। তারা জমি কিনলেন পার্শ্ববর্তী গ্রামে, সেই গ্রামের নাম শ্রীগুহালি। বৈগ্রাম আমরা পাচ্ছি, বৈগ্রাম তাম্রলিপিতে আছে বাইগ্রাম, এইভাবে শ্রীগুহালি এই নাম তো কোথাও পাচ্ছি না। হিলি কেন ভূভারতে কোথাও শ্রীগুহালি নামে কোন গ্রামের নাম আমরা উদ্ধার করতে পারছি না। বহু কাল ধরে, বহু বছর ধরে চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত উদ্ধার করেছি। এই যে শ্রীগুহালি গ্রামে এই দুই ভাই ভৈ এবং ভাস্কর নিজেদের বাড়ি করার জন্য জমি কিনল, সেই শ্রীগুহালি গ্রাম, শ্রীগুহালি নাম অপভ্রংশ হতে হতে তার থেকে উদ্ভব হয়েছে হিলি নামে। হিলি নামের উদ্ভব ওই শ্রীগুহালি নাম থেকে। হিলি থেকে শিওয়ালি, শিওয়ালি থেকে হিওয়ালি, হিওয়ালি থেকে হিলি। এই হচ্ছে ফিলোলজিক্যালি এর ব্যাখ্যা। এইরকম আরো কিছু কিছু শহরের নাম, মালদা শহরের নাম, আরো অনেক জায়গার নাম এই উদ্ধার করা সম্ভব হয়েছে। আমার মনে হয় অনেকক্ষণ আলোচনা হয়েছে, এবার ধৈর্য ত্রুটি ঘটে যেতে পারে। আমি সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আজকের মতো এখানে শেষ করছি। আমার বয়সের কথা বলে সকলের জানা আছে, তা সত্ত্বেও সকলের আগ্রহ ছিল। বয়সের বাধা, শরীরের বাধা অতিক্রম করে এসছি, খুব আনন্দ পেয়েছি। ভবিষ্যতে যাত্রা আসবো, তার সঙ্গে অনুরোধ থাকবে, আমি আসবো, কথা বলবো, ভাবের আদান প্রদান হবে, কোনো উপহার চাই না। আমি উপহারের প্রত্যাশী নই। আমি চাই সকলের সঙ্গে আমাদের একটা ভাবে আদান প্রদান হোক, এটাই বড় কথা। এই বলে স্টুডেন্টসরা কেউ যাবে না, কারণ সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। ভাবের বিনিময়, শ্রদ্ধা বিনিময় সব ঠিক আছে। আমাদেরও তো মাঝে মাঝে ইচ্ছে করে ওনাকে নানা কিছু দিয়ে ভূষিত করা। যদিও জানি আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, ইতিহাসের ছাত্র যারা আছে ওখানে তাদের
এই বালুরঘাট বিএড কলেজে পড়াকালীন আমার তো মনে হয় না যে এরকম কোথাও উৎস করতে পারবো। বিভিন্ন কোর্স আয়োজন কোর্সগুলো আমরা যেভাবে আয়োজন করেছিলাম এবং তার বিনিময়ে তোমাদের স্বীকৃতি হিসাবে যে সার্টিফিকেট প্রদান করা হয়েছে, এটা আমার মনে হয় আমরাই পছন্দ করতে দিতে পারি। আমরা চাই না শুধুমাত্র বইয়ের জ্ঞানগুলো নিয়ে তোমরা ট্রেনিং পিরিয়ড শেষ করো। আমরা চাইছি যে একজন কমপ্লিট টিচার যাতে আমরা ফলভাবে করতে পারি সমাজে, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের কলেজ প্রতিষ্ঠা। সুতরাং আমরা স্যারকে যথেষ্ট কি বলবো মনে প্রাণে সমস্ত কিছু অর্পণ করছি ওনার স্মৃতিচারণে। শুধু তাই নয়, উনি যেভাবে দুই কষ্ট স্বীকার করে আমাদের এই অনুষ্ঠানে এসছেন, এটা সত্যি বলছি মানে তুলনা হয় না। আমরা আজকে আরেকজন সঙ্গীকে পেয়েছি ইতিহাস বিভাগে, বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যাপক শঙ্কর সরকারকে। তাকে আমাদের ছাত্রীরা বরণ করে নেবে, তারপর ওনাকে অনুরোধ করবো দু চারটি কথা বলবেন। যেহেতু ইতিহাসের শিক্ষক আপনি, কিছুভাবে আমাদের ছাত্রছাত্রীদের সম্মিলিত করবেন। নমস্কার। মঞ্চে উপস্থিত আমাদের আজকের প্রধান অতিথি বর্ষিয়ান অধ্যাপক হিমাংশু স্যার, আর সঙ্গে রয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার যে ইউনিভার্সিটি তার ভাইস চ্যান্সেলর স্যার। উনি আমার সরাসরি শিক্ষক, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি। তো দুজন স্যারকে আমার বিনম্র প্রণাম। আর সামনে যারা রয়েছেন আমার বয়োজ্যেষ্ঠ, তাদেরকেও প্রণাম শ্রদ্ধা এবং আমার ছাত্রছাত্রী বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরুতেই বলব, আমি কিন্তু মডার্ন হিস্ট্রির ছাত্র। স্যার যেভাবে সংস্কৃতের উদ্ধৃতি দিয়ে অনেক সুন্দরভাবে প্রাচীন ইতিহাসকে উপস্থাপন করেছেন, সেই সংস্কৃত ভাষাটি আমি জানি। স্বাভাবিক কারণে আমাকে বাধ্য হয়ে মডার্ন হিস্ট্রি পড়তে হয়েছে এবং আমার গবেষণার ক্ষেত্রেও মডার্ন হিস্ট্রি এবং দিনাজপুর জেলা নিয়ে কিছু কাজ আমি করেছি। দিনাজপুর জেলা নিয়ে আমার ইন্টারেস্টের বিষয় হচ্ছে, যখন আমি কলেজে জয়েন করি, বালুরঘাটে শহরের থাকার সুবাদে দেখেছিলাম যে এখানে স্বাধীনতা দিবস 8ই আগস্ট পালিত হচ্ছে। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন শিক্ষক, তারা অনেকে হয়তো শুনে থাকবেন বা প্রত্যক্ষ সাক্ষীও থেকে থাকতে পারেন। আমি কিন্তু এই জেলার ছেলে নই, আমার বাড়ি নকশালবাড়িতে, অর্থাৎ দার্জিলিং জেলার ছেলে আমি। তো হঠাৎ করে এখানে এসে দেখি 8ই আগস্ট স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। আমার সেদিন আধুনিক ইতিহাসের ছাত্র হিসেবে হঠাৎ করে মনের ভিতরে ফাটকা বিষয়টা একটু ভালো করে জানা দরকার। দেখলাম বালুরঘাটের লোকাল হিস্ট্রি যে বইগুলো বাংলা এবং ইংরেজি ভাষায় লেখা হয়েছে এবং বিভিন্ন পত্রপত্রিকা, আপনারা হয়তো মধুপর্ণী, দধিচি ইত্যাদি নাম কম বেশি প্রত্যেকেই শুনেছেন। তো সেখানে আমি দেখেছি যে যারা প্রথিতযশা ঐতিহাসিক লোকাল হিস্ট্রির বালুরঘাটে, তারা কিন্তু একই কথা লিখেছেন এবং তার একটা ঐতিহাসিক ব্যাখ্যাও দিয়েছেন যে বালুরঘাট স্বাধীন হয়েছিল 8ই আগস্ট 1947 করে। এই বিষয়টা নিয়ে আমি দু চার কথা বলবো। সমাজে বলে রাখি যে স্যার যে বালুরঘাটে এবং এই ডিস্ট্রিক্টের প্রাচীন ইতিহাসে কিছু ভুল খুঁজে পেয়েছেন এবং আমাদের সামনে পরিষ্কার করে তুলে ধরলেন। আমি গবেষণা করতে গিয়ে দেখেছি এই তথ্যটি
যুক্তিও সঠিক নয়। আমি সেই জায়গাতেই তুলে ধরবো, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। বিষয়টা হচ্ছে খুব সহজভাবে তুলে ধরছি, কারণ সময় খুব কম, অনেকেই অধৈর্য করেছে, স্টুডেন্টরা বিশেষ করে। আমরা প্রত্যেকেই জানি যে 1947 সালের 20শে জুন বাংলা ভাগ হচ্ছে এই বিষয়টা নির্ধারিত হয়েছিল। ঠিক আছে, 1947 সালের 20শে জুন নির্ধারিত হয়েছিল বাংলা ভাগ হচ্ছে এবং পাঞ্জাব প্রদেশ ভাগ হচ্ছে। সেই মতো বিলেত থেকে একজন প্রখ্যাত ব্যারিস্টারকে আনা হয়েছিল যে বাংলা ভাগ হবে, পাঞ্জাব ভাগ হবে, তার সীমানা নির্ধারণ করার জন্য। তার নাম হচ্ছে স্যার সিরিল র্যাডক্লিফ। যার জন্য বাংলাদেশের সাথে আমাদের যে বর্ডার তাকে র্যাডক্লিফ লাইন বলা হয়, কারণ উনি এই বর্ডারটা এঁকেছিলেন। এখানে ইতিহাসের ছাত্র যারা রয়েছে তারা হয়তো জানো যে সিরিল র্যাডক্লিফ বাংলাদেশ ভাগ করেছিলেন, পাঞ্জাব ভাগ করেছিলেন, তিনি কিন্তু বাংলার মাটিতে পা রাখেননি। তারপরে তিনি কোনোদিন বাংলাদেশ দেখেননি, পাঞ্জাবে তিনি সচক্ষে দেখেননি। তিনি দিল্লিতে বসে 1941 সালের সেন্সাস রিপোর্টের ভিত্তিতে থানাওয়ারি বিভাজন করেছিলেন। আর আমরা প্রত্যেকেই জানি থানাওয়ারি বিভাজনটা হয়েছিল ধর্মের ভিত্তিতে। মুসলিম প্রধান থানাগুলোকে দেওয়া হয়েছিল পাকিস্তানের দিকে, হিন্দু প্রধান থানাগুলোকে দেওয়া হয়েছিল ইন্ডিয়ার দিকে। তো এই বিভাজন করার জন্য একটা র্যাডক্লিফ কমিশন গঠিত হয়েছিল। সেই কমিশনে কংগ্রেসের তরফ থেকে 2জন আইনজীবী এবং মুসলিম লীগের তরফ থেকে 2জন আইনজীবী, মোট 4 জনের একটা কমিটি ছিল। কমিটি হেড করছিলেন সিরিল র্যাডক্লিফ স্যার। স্বাভাবিকভাবে 2জন আইনজীবী কংগ্রেসের তরফ থেকে ওকালতি করছেন কোন থানা কাদের দিকে যাওয়া উচিত, তার আর্থসামাজিক প্রেক্ষাপট এবং অন্যান্য বহু জিনিস বিবেচনার বিষয় কিন্তু ছিল। সেগুলো বিবেচনা করে সমস্ত কিছু ফাইনাল করে 13ই আগস্ট খামবন্দি করে পুরো লাইনের বিবরণ র্যাডক্লিফ লাইন অঙ্কন করা হলো। খামবন্দি কনফিডেন্সিয়াল পেপার হিসেবে সেটা দেওয়া হয়েছিল স্যার মাউন্টব্যাটেনের হাতে। আমরা জানি স্যার মাউন্টব্যাটেন ছিলেন শেষ ভাইসরয়। এবং র্যাডক্লিফ যেদিন 13 তারিখে এটা হ্যান্ড ওভার করে বিলেত পাড়ি দিচ্ছেন, মাউন্টব্যাটেনকে শেষ সাক্ষাৎকারে বলেছিলেন যে ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণ করতে গিয়ে এমন কিছু সমস্যা তৈরি হয়েছে যে সর্বসম্মত হয়নি। শেষ পর্যন্ত আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে এবং এমন অবস্থা যে কোনো সিদ্ধান্তই দুই পক্ষকেই যে খুশি করবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না। অর্থাৎ এই যে কনফিডেন্সিয়াল পেপার র্যাডক্লিফ লাইন বা ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার যেটা হবে সেটা যাতে স্বাধীনতার আগে খোলা না হয়। স্বাধীনতার আগে সেটা খোলা হলে একটা বড় জনসমষ্টির স্বাধীনতার আনন্দদায়ক মাটি হয়ে যাবে। স্যার সিরিল র্যাডক্লিফের কথা মতো মাউন্টব্যাটেন কিন্তু 1947 সালের 15ই আগস্ট এই কভারটা খোলেননি, খামটা খোলেননি, খামবন্দি ছিল। মাউন্টব্যাটেন নিজেও জানতেন না সেটাতে কি আছে। অথচ আমরা ধরে নিয়েছিলাম কোন থানা কোন দিকে যাবে, কোন জেলা কোন দিকে যাবে।
সেখানে দেখানো হয়েছিল যে 52% জনগণ দিনাজপুর ডিস্ট্রিক্টের মুসলিম ধর্মাবলম্বী অর্থাৎ ইসলামিক রিলিজিয়ন ফলো করেন এবং 48% জনগণ নন মুসলিম অমুসলিম। স্বাভাবিকভাবে আমরা ধরে নিয়েছিলাম এই ডিস্ট্রিক্ট অবশ্যই পাকিস্তানে যাবে, কারণ 52%টা সংখ্যাগরিষ্ঠ। সেটা আমরা এক প্রকার ধরে নিয়েছিলাম এই ডিস্ট্রিক্টে সেই মতো পাকিস্তানের পতাকা উঠেছিল 1947 সালের 15ই আগস্ট। মাথায় রাখতে হবে এটা বাস্তবে কি হবে তার রেজাল্ট কিন্তু কেউ জানতো না, পুরোটা ধারণা করে করা হয়েছিল। 17ই আগস্ট দিনের শেষে যখন কংগ্রেস এবং লীগ প্রতিনিধিদের নিয়ে এই মাউন্ট ব্যাটনের হাতে যেটা র্যাটক্লিফ স্যার দিয়েছিলেন খামটা খোলা হলো, তখন দেখা গেল বালুরঘাট পাকিস্তানে পড়েনি, পড়েছে ইন্ডিয়াতে। ঠিক আছে, এই ছিল সমস্ত ঘটনা। একটা ভুল বোঝাবুঝির কারণে আমরা ধরে নিয়েছিলাম বালুরঘাট পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছে। সম্পূর্ণ এটাই ভুল বোঝাবুঝি। সঠিক জিনিসটা আমরা যখন জানলাম তখন কিন্তু পাকিস্তান কর্তৃপক্ষ নিজেদের সেনা সরিয়ে নিয়েছে। যেখানে যেখানে দিনাজপুর ডিস্ট্রিক্টের স্বাধীনতার পাকিস্তানি পতাকা উত্তোলন করা হয়েছিল তারা সসম্মানে সেই পতাকা নামিয়ে নিয়ে সেই অঞ্চল ছেড়ে চলে গেছে। তার জন্য কোনো যুদ্ধ হয়নি, কোনো বিবাদ হয়নি। তার মানে আমরা 15ই আগস্ট স্বাধীন হইনি, বালুরঘাটের মাটি স্বাধীন হয়নি। 18ই আগস্ট হয়েছিল বা 17ই আগস্ট রাতে হয়েছিল। আমার মনে হয়েছে এটা কিছুটা হলেও আমার মনে হয়েছে সম্পূর্ণভাবে অনৈতিহাসিক। এছাড়াও কারণ হচ্ছে যে আমরা যে 15ই আগস্ট ভুল ধারণা বশবর্তী হয়ে ধরে নিয়েছিলাম এটা পাকিস্তানের অধীনে গেছে, সম্পূর্ণ একটা ভুল ধারণা। 17ই আগস্ট রাতে আমরা জানতে পারলাম যে না, এটা পাকিস্তানের অন্তর্ভুক্ত নয়, এটা ভারতেই পড়েছে। সাময়িকভাবে 18ই আগস্ট সকালবেলা এখানে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করে স্বাধীন বলে ঘোষণা করা হলো। এখন আপনাদের উপরে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে, ছাত্রছাত্রীদের কথা ছেড়ে দিলাম, তাদের উপরেই আমি যদি ছেড়ে দিই যে আপনারা বলবেন আমাদের স্বাধীনতা দিবস কি 18ই আগস্ট হতে পারে। একটা ভুল বোঝাবুঝি যদি আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা ধরে নেব, আমরা দুজনে মেনে নিয়েছিলাম র্যাটক্লিফ লাইন যা বলবে সেটা আমরা নির্দ্বিধায় স্বীকার করব। এ নিয়ে কোনো বিবাদ ছিল না, কারণ সে চুক্তি আগেই হয়ে গিয়েছিল। ঠিক আছে, এই ছোট্ট ঘটনাটি বলে বালুরঘাট নিয়ে নেবেন, যেহেতু বালুরঘাটের হিস্ট্রি নিয়ে প্রোগ্রামটা হচ্ছে। আমার গবেষণার একটা পেপার ছিল এই বিষয়টা নিয়ে। আমি যেহেতু আসার পর বিষয়টা দেখে আমার মনে বেঁধেছিল যে কি করে হচ্ছে। আমি এই বিষয়টা ন্যাশনাল আর্কাইভে গিয়ে পেপার পত্র দেখেছি এবং অন্যান্য জায়গায় গবেষণার সূত্রে বিষয়টা আমার সামনে এসেছে। আমি আমার গবেষণার ক্ষেত্রে সেটা লিখেছি, সেটা কখনো প্রকাশ্যে যদিও সেটা প্রিন্টেড বই হিসেবে এখনো বের হয়নি। ইচ্ছে আছে যে বের করব, তখন হয়তো বিতর্ক হলেও হতে পারে। তো আজকে আমি বালুরঘাটবাসীকে একটু জানান দিয়ে দিলাম যে এটা বের হচ্ছে। আমি গবেষণায় পেয়েছি বিষয়টা। তো আপনারা নিশ্চয়ই ভাববেন যে কতদূর সত্য বা কতদূর সেটা যেটা চলছে ট্র্যাডিশন, যে 18
আগস্ট স্বাধীনতা দিবস পালন কতটা যুক্তিযুক্ত বা ঐতিহাসিক, এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ অধ্যাপক সন্তোষ সরকারকে। এবার অনুরোধ করবো আজকের এই অনুষ্ঠানের সভাপতি ডক্টর দেবব্রত মিত্রকে, আপনি ছোট্ট বক্তব্যের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আপনারা দীর্ঘক্ষণ ধরে দক্ষিণ দিনাজপুরের ইতিহাস এবং এই ইতিহাসের প্রেক্ষাপট, দক্ষিণ দিনাজপুর এবং তার সন্নিহিত অঞ্চলের যে ঐতিহাসিক পটভূমিকা তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা এই অঞ্চলের বিশিষ্ট ঐতিহাসিক এবং শিক্ষাবিদ ডক্টর হিমাংশু কুমার সরকারের কাছ থেকে বিস্তারিতভাবে শুনেছেন এবং আমিও নিজে অত্যন্ত সমৃদ্ধ হলাম। যদিও ওনার বেশ কয়েকটা বই আমি পড়েছি ইতিমধ্যে, আর সেগুলো থেকে অনেকটা আমি জানতে পেরেছি। তাই এখানে আসার আগে এতটা আমার ধারণা ছিল না দক্ষিণ দিনাজপুরের ইতিহাস সম্পর্কে। দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহারের রাজতন্ত্রের ইতিহাস, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে কত ইতিহাসের উপর গবেষণা হয়েছে কুচবিহারের রাজাকে নিয়ে। একজন মজা করে বলেছিল যে যদি কুচবিহারের রাজা না থাকতো তাহলে ইতিহাসের গবেষণা বোধহয় অর্ধেক হয়ে যেত নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। তো দক্ষিণ দিনাজপুরের এরকম একটা ইতিহাস আছে এবং সেই ইতিহাস নিয়ে এখনো সেইভাবে গবেষণা হয়নি আমার যেটা মনে হয়। যে তার শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর হিমাংশু কুমার সরকার উন্মোচন করেছেন এবং আমি আজকে বসে বসে শুনছিলাম যেভাবে উনি এটাকে ব্যাখ্যা করেছেন। যে ইতিহাস আমরা যেটা এতদিন জানতাম বা যে ইতিহাস আমি পড়েছি, আমি ইতিহাসের ছাত্র নই, কিন্তু ক্লাস 10 অব্দি তো ইতিহাস কিছু না কিছু পড়তে হয়েছে। তো সেই ইতিহাস, সেন বংশ, পাল বংশ, এদের যে ইতিহাস আমি যেটা জানতাম, এখানে আজকে শোনার পর বা ওনার দু একটা বেশ কয়েকটা বই পড়ার পর আমার তো মনে হয় ইতিহাসের পুনর্মূল্যায়ন বা পুনর্লিখন দরকার এবং এই দায়িত্ব আগামী প্রজন্মকেই দিতে হবে। কারণ ওনার অনেক বয়স হয়ে গেছে। একটা মানুষ তো বয়সের ভারে একটা নির্দিষ্ট সময়ের পরে আর ইচ্ছে থাকলেও অনেক কিছু করতে পারে না। তো সুতরাং এই যে একটা দ্বার উনি উন্মোচন করলেন, সেটা কিন্তু আগামী দিনে ছাত্রছাত্রী, গবেষক এবং ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করে তাদের কাছে একটা অত্যন্ত মূল্যবান সম্পদ হয়ে থাকে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অক্ষয় কুমার মৈত্র স্মৃতি মিউজিয়াম আছে। আমরা যখন ছাত্র ছিলাম তখন আর্টস বিল্ডিং এর 3 তলাতে ছিল, এখন মিউজিয়ামের আলাদা বিল্ডিং হয়েছে। অত্যন্ত সমৃদ্ধ মিউজিয়াম। আপনারা যদি ছাত্রছাত্রীদের বলছে, এখানে যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা তো জানেই, একবার ওই মিউজিয়ামটাও দেখে আসা দরকার যে ওই মিউজিয়ামে কি আছে। ওটার অত প্রচার বা প্রসার হয়তো হয়নি, কিন্তু আমার মনে হয় ওটা একটা ইতিহাসের একটা অত্যন্ত রক্ষণাবেক্ষণ কতদিন করতে পারবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি জানি না, কিন্তু ওটা একটা অত্যন্ত মূল্যবান দস্তাবেজ বা মূল্যবান মিউজিয়াম, যার একটা আমার মনে হয়েছিল, আমি এক ভাইস চ্যান্সেলরকে বলেছিলাম আজ থেকে বছর 3-4-5 আগে, অধ্যাপক বসু মজুমদার যখন ভাইস চ্যান্সেলর ছিলেন, ওনাকে আমি বলেছিলাম যে স্যার এটাকে ইউনেস্কো হেরিটেজের ঘোষণা করার জন্য আপনি উদ্যোগ নিন, তাহলে এটা আগামী দিনে এটা রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের ব্যাপারটা অন্তত এনশিওর হবে। তো যে কোনো কারণে
কারণেই হোক সেটা এখনো হয়নি, কিন্তু আমার মনে হয় সেটাও একটা অত্যন্ত অত্যন্ত মূল্যবান ঐতিহাসিক জিনিসপত্র। পাল যুগ, সেন যুগ, অনেক কিছু মূর্তি সেখানে আছে, সেগুলো একবার আপনারা দেখবেন। এবং যে গবেষণা আজ অব্দি একথা তো অনস্বীকার্য যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় হচ্ছে উত্তরবঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয়, এবং যতই পরিধি কমে যাক ওই বিশ্ববিদ্যালয়ের একটা দাম আছে, একটা মর্যাদা আছে। তো সুতরাং যদিও অবস্থাটা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে, যখনই যাই দেখে মনে হয় যেন আগের থেকে একটু খারাপই হয়ে গেছে। যখন ছাত্র ছিলাম, তারপর প্রায় দীর্ঘ 30 বছর ওখানে অধ্যাপনা করছি, তো বিশ্ববিদ্যালয়টা ওর সঙ্গে আমার একটা রক্তের টান আছে, নারীর যোগাযোগ আছে। ইউনিভার্সিটিতে মাঝে মাঝে না গেলে আমার নিজেরই ভালো লাগে না। তো ওই বিশ্ববিদ্যালয়টাকে ইতিহাসের ওপর যে কাজকর্মগুলো হয়েছে, আমার মনে হয় যে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি, আমি জানি না ইউনিভার্সিটি কবে সঠিক রূপদান করতে পারবো বা কবে এটা নিজের পায়ে দাঁড়াবে, বা দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি কবে প্রসারিত হবে তার অঙ্কুরোদ্গমের স্টেজ থেকে। কিন্তু আমার যেটা মনে হয় যে পাশের যে ইউনিভার্সিটিগুলো আছে, যেমন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, তারা এইখানকার ইতিহাস নিয়ে আরো বেশি করে কাজ করা উচিত। যে দিক উনি উন্মোচন করেছেন, সেই দিককে কেন্দ্র করে ইতিহাসকে নতুন করে ভাবা এবং ইতিহাসকে নতুন করে প্রকাশ করার যে দিক উনি উন্মোচন করলেন, এটা একটা ঐতিহাসিক জায়গা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এর একটা ইতিহাস, বেশ কয়েক শত হাজার বছরের ইতিহাস এর আছে, এবং আমার মনে হয় যে রক্ষণাবেক্ষণের অভাবে এই ঐতিহাসিক স্থানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি গেছিলাম ওই ভক্তি খিলজির ওই সমাধি দেখতে, তো গিয়ে মনে হলো যে ওটা যে কোনো সময় ধ্বংসপ্রাপ্ত হয়ে যেতে পারে এবং ওইটার কোনো রক্ষণাবেক্ষণ নেই। সুতরাং সরকারকে এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে। বালুরঘাটে যারা জনপ্রতিনিধি, বালুরঘাটের যারা পারে এই কাজগুলোকে করতে, ইতিহাসের যে সৌধ তাকে রক্ষা করার দায়িত্ব তাদেরই নিতে হবে, নইলে এইগুলো ধীরে ধীরে মলিন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। সুতরাং আজকের এই আলোচনা আমার মনে হয় আমাকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি ছাত্রছাত্রীরাও এই কলেজের তারা সমৃদ্ধ হয়েছে। আমি হঠাৎ করে আজকে চলে এসেছি, আমার মাঝখানে শরীরটা খুব খারাপ ছিল, বালুরঘাটে একটু জ্বর হয়েছিল। যাই হোক, আমি নিজে আজকে এসে অত্যন্ত সমৃদ্ধ হলাম, খুব ভালো লাগলো। অধ্যাপক হিমাংশু কুমার সরকারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, প্রণাম এবং নমস্কার জানাচ্ছি, এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত ভাষণ এখানেই শেষ করছি। এখন করছে আজকে শেষ দিন, আমরা শেষের দিকে চলে আসি সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন। যাদের নাম রাখবো তারা আমাদের স্টেজের সামনে চলে আসবে এবং এই সার্টিফিকেট তুলে দেবেন আমাদের সবার প্রিয় হিমাংশু স্যার। প্রথমে আসবে বিশ্বরূপ সেন। জয়শ্রী মাহাতো। জয়শ্রী মাহাতো। প্রসঞ্জিৎ কুমার কর্মকার।
মৌসুমী কিস্কু, পরে আসবে শম্পা রাও। আর বাকিদের সার্টিফিকেটটা আমরা পরে দিচ্ছি, ঠিক আছে? পরে আমাদের কাছে কালেক্ট করে নেবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো।